সমাজ বলতেই তো আমাদের মাথায় আসে মানুষের নিয়মকানুন, পরিবার, সম্পর্ক, এইসব। কিন্তু যখন আমরা এই গুহার ভেতরে তাকাই, যেখানে হাজার হাজার গ্রেটার স্পিয়ার নোজড বাদুড় একে অপরের সঙ্গে প্রায় লেপ্টে থেকে ঝুলছে, তখন প্রশ্ন জাগেই, এদের মধ্যে আবার সমাজ কই? দেখে তো মনে হয় অসম্ভব, কিন্তু আসল উত্তরটা শুনলে বেশ অবাক হতে হয়। দেখুন, এই বাদুড়দের সমাজের মূল ভিত্তিটাই হলো তাদের রুস্টিং গ্রুপ, মানে বলতে পারেন ওদের আড্ডার দল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এরা কিন্তু রক্তের সম্পর্কের কোনো পরিবার না। প্রত্যেকটা দলে থাকে প্রায় 15 থেকে 30টা প্রাপ্তবয়স্ক স্ত্রী বাদুড়, যাদের একজন আরেকজনের কোনো আত্মীয়ই নয়। তাদের সাথে থাকে তাদের বাচ্চারা, আর পুরো দলটাকে শাসন করে শুধু একজন প্রভাবশালী পুরুষ বাদুড়। মানে এটা আসলে অপরিচিতদের নিয়ে গড়া এক জটিল জোট। প্রাণীজগতে এমন রক্তের সম্পর্ক ছাড়াই আজীবনের জন্য সামাজিক বন্ধন সত্যি বলতে খুবই বিরল। তাহলে এই দলগুলো তৈরি হয় কিভাবে? প্রক্রিয়াটা খুবই আকর্ষণীয়। একটা অল্প বয়সী স্ত্রী বাদুড় যখন একটু বড় হয়, তখন সে তার মায়ের দল মানে নিজের পরিবার ছেড়ে বেরিয়ে পড়ে। তারপর সে নিজের মতো আরও কিছু একা সম্পর্কহীন স্ত্রী বাদুড়দের খুঁজে বের করে, আর সবাই মিলে ওরা একটা নতুন দল তৈরি করে, যে দলটা সারা জীবনের জন্য টিকে থাকে। মানে ওরা সচেতনভাবে নিজেদের বন্ধু নিজেরা বেছে নেয়। প্রাণী জগতে এমন ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না। আর এই বন্ধুত্ব কতটা মজবুত ভাবা যায়। গবেষকরা এমনও দল খুঁজে পেয়েছেন যারা এক যুগেরও বেশি সময় ধরে, মানে 12 বছরেরও বেশি সময় ধরে একসাথে আছে। ভাবুন একবার, এই স্ত্রী বাদুড়দের মধ্যে সম্পর্ক এতটাই গভীর যে তারা জীবনের বেশিরভাগ সময়টা একই দলের সদস্য হিসেবে কাটিয়ে দেয়। অনেক মানুষের বন্ধুত্বের থেকেও কিন্তু এটা দীর্ঘস্থায়ী। এটা তাদের সমাজের স্থিতিশীলতার এক অসাধারণ প্রমাণ। এখন প্রশ্ন হলো, এই যে একটা নারী কেন্দ্রিক সমাজ, এখানে পুরুষদের ভূমিকাটা ঠিক কি? প্রত্যেকটা দলের সাথে যে একজন করে পুরুষ বাদুড় থাকে, সে কিন্তু শুধু সঙ্গী নয়, সে হলো ওই দলের রক্ষাকর্তা। তাকে বলা যেতে পারে একজন অস্থায়ী রাজা, যে তার পুরো দলটাকে রক্ষা করার জন্য জীবন বাজি রাখতেও রাজি। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা দারুণভাবে বোঝা যাচ্ছে। একদিকে আছে হারেম মেল বা দলের রাজা, শারীরিক আর মানসিক সব দিক থেকে সে সেরা, আর প্রায় 4 বছর পর্যন্ত সে তার দলকে আগলে রাখে। আর অন্যদিকে আছে ব্যাচেলার পুরুষদের দল। ওরা একসাথে থাকে ঠিকই, কিন্তু ওদের মধ্যে কোনো স্থিতি নেই। সারাক্ষণ নিজেদের মধ্যে মারামারি করে, আর সুযোগ পেলেই রাজার জায়গাটা দখল করার চেষ্টা করে। ব্যাপারটা যেন সিংহাসন দখলের এক অন্তহীন নাটক। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, গুহার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে হাজার হাজার বাদুড়ের ভিড়। এই হট্টগোলের মধ্যে একটা বাদুড় কি করে নিজের দলের সদস্যকে চেনে আর বাইরের কাউকে আলাদা করে? নিশ্চয়ই ওদের কোনো বিশেষ উপায় আছে, তাই না? হ্যাঁ আছে, ওদের একটা গোপন ভাষা আছে। প্রত্যেকটা দলের একটা নিজস্ব তীক্ষ্ণ স্ক্রিচ বা কিচিরমিচির ডাক আছে, যেটা ওরা ওড়ার সময় ব্যবহার করে। এটাকে অনেকটা কোনো ক্লাবের গোপন পাসওয়ার্ড বা কোনো ফুটবল টিমের নিজস্ব অ্যানথেমের মতো ভাবতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই ডাকটা কিন্তু জন্মগত নয়, ওরা দলে যোগ দেওয়ার পর এটা শেখে। এই ডাকের মাধ্যমেই ওরা অনেক দূরে থাকলেও নিজেদের দলের সদস্যদের ঠিক চিনে নিতে পারে। আর পরিচয়ের দ্বিতীয় স্তরটা তো আরও অদ্ভুত। দলের যে প্রভাবশালী পুরুষরা, মানে ওই যে রাজা, তার বুকে একটা বিশেষ গ্রন্থি থাকে। সেখান থেকে এক ধরনের তীব্র গন্ধ বেরোয়। সে ওই গন্ধটা তার দলের সব স্ত্রী বাদুড়ের গায়ে ঘষে দেয়। ফলে পুরো দলটার একটা নিজস্ব সিগনেচার সেন্ট বা স্বতন্ত্র গন্ধ তৈরি হয়ে যায়। এই গন্ধটাই গুহার অন্ধকারে নিজেদের চিনতে সাহায্য করে, যেন রাজার দেওয়া এক বিশেষ পারফিউম। এই বিশেষ পরিচয়গুলোই আসলে তাদের সমাজের মূল ভিত্তিটা তৈরি করে দেয়। এর ফলে দলের সদস্যদের মধ্যে থাকে গভীর সহযোগিতা, কিন্তু দলের বাইরের সদস্যদের জন্য থাকে তীব্র শত্রুতা। চলুন দেখি তাদের সমাজের এই দুটো দিক কিভাবে কাজ করে। দলের ভেতরে স্ত্রী বাদুড়েরা একে অপরকে অসাধারণভাবে সাহায্য করে। যেমন ধরুন, ওরা একসাথে বাচ্চাদের দেখাশোনা করে। মায়েরা যখন খাবারের খোঁজে বাইরে যায়, তখন দলের অন্য সদস্যরা বাচ্চাদের পাহারা দেয়। ওরা একে অপরের গা পরিষ্কার করে দেয়, এতে ওদের মধ্যে বন্ধুত্বটা আরও গভীর হয়। এমনকি ওরা প্রায় একই সময়ে বাচ্চার জন্ম দেয়, যাতে সবাই মিলে একসাথে সব বাচ্চাদের বড় করে তুলতে পারে। এই চারটা একবার দেখুন, এটা খুবই ইন্টারেস্টিং। এখানে একই গুহার 3টি আলাদা দলের খাদ্যাভ্যাস দেখানো হয়েছে। দেখুন, একটা দল যখন মূলত গাছের পরাগরেণু বা পলেন খাচ্ছে, তখন মাত্র কয়েক মিটার দূরে থাকা আরেকটা দল খাচ্ছে ফল। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে খাবারের উৎসের মতো জরুরি তথ্য ওরা শুধু নিজেদের দলের সদস্যদের সাথে শেয়ার করে, বাইরের কারোর সাথে নয়। এটা তাদের সমাজের এক অঘোষিত নিয়ম। কিন্তু এই সহযোগিতার একটা ভয়ঙ্কর দিকও আছে। গবেষকদের এই পর্যবেক্ষণটা শুনলে গায়ে কাঁটা দেয়। দলের প্রতি ওদের আনুগত্য এতটাই তীব্র যে যদি অন্য কোনো দলের বাচ্চা ভুল করে ওদের এলাকায় চলে আসে বা মেঝেতে পড়ে যায়, তখন ওরা তাকে আক্রমণ করে, এমনকি মেরেও ফেলে। ভবিষ্যতের প্রতিযোগী কমানোর এটা এক নির্মম উপায়। এই সারণীটা তাদের সামাজিক নিয়মটাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে। দেখুন, নিজের দলের সদস্যদের জন্য আছে সবটুকু সহযোগিতা, বাচ্চাদের যত্ন নেওয়া থেকে শুরু করে খাবারের তথ্য দেওয়া পর্যন্ত। আর দলের বাইরের সদস্যদের জন্য বরাদ্দ শুধু প্রতিযোগিতা, আগ্রাসন আর বর্জন। তাদের সমাজে আমরা এবং ওরা, এই বিভেদটা খুবই স্পষ্ট এবং নির্মম। এই যে আমরা আর ওরার কঠোর বিভেদ, এই ধরনের জটিল সামাজিক নিয়মকানুন কিন্তু আমাদের প্রাইমেট, এমনকি মানব সমাজের কথাও একটু মনে করিয়ে দেয়। তাই গ্রেটার স্পিয়ার নোজ বাদুড়ের এই সমাজ ব্যবস্থা হয়তো খুব ব্যতিক্রমী, কিন্তু প্রাণী জগতে এমন জটিলতার উদাহরণ এটাই একমাত্র নয়। বরং এটা আমাদের প্রাণী জগতের সামাজিক জীবন সম্পর্কে আরও গভীরে জানার একটা নতুন দরজা খুলে দেয়। শুধু এরাই না, অন্যান্য প্রজাতির বাদুড়ের মধ্যেও এমন সামাজিক কাঠামোর ইঙ্গিত পাওয়া গেছে। যেমন ভ্যাম্পায়ার বাদুড়দের মধ্যে খাবার ভাগাভাগি করার সম্পর্ক তৈরি হয়, আবার স্যাকুইংড বাদুড়দের কলোনিতে গানের মাধ্যমে নিজস্ব উপভাষা বা ডায়ালেক্ট তৈরি হয়ে যায়। এর থেকে বোঝা যায় বাদুড়দের সামাজিক জীবন আমাদের ধারণার থেকেও অনেক বেশি সমৃদ্ধ। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন?
পৃথিবীতে প্রায় 1400-রও বেশি প্রজাতির বাদুড় আছে, আর তাদের বেশিরভাগের সামাজিক জীবন সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। আমরা আজ যা কিছু জানলাম তা হয়তো এক বিশাল রহস্যের সামান্য একটা অংশ মাত্র। তাই পরের বার যখন রাতের আকাশে কোনো বাদুড়কে উড়ে যেতে দেখবেন, তখন ওকে শুধু একটা উড়ন্ত প্রাণী হিসেবে না দেখে একবার ওর জটিল সামাজিক জীবনের কথা ভাবার চেষ্টা করবেন। কে জানি আমাদের চারপাশে এই জঙ্গলের গভীরে বা সমুদ্রের অতলে এমন আরও কত গোপন আর আশ্চর্য সমাজ নিজেদের নিয়মকানুন মেনে নিয়ে নীরবে টিকে আছে।